শিক্ষার পরিবেশের শিক্ষার সংস্কার বহু কিছু শুনছি। আমরা দেখলাম যে আমাদের বিশেষ করে আমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের আজকে এটা, কালকে ওটা, পরশু এটা নানা রকম কিছু চলল। এখন যদি আমরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধরি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো পূর্ণদমে ক্লাস শুরু হওয়ার মতো পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় হলগুলোতে সহাবস্থান নিশ্চিত করা যাবে কিনা সেটিও কিন্তু একটা বড় অবস্থা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং ক্লাস শুরু হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটিও কিন্তু বড় অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো সে অবস্থায় সব মিলিয়ে আপনি মোটা দাগে আমাদের শিক্ষা এবং শিক্ষাঙ্গনের পরিবেশ পরিস্থিতি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব আন্তরিক এবং খুব সিরিয়াসলি কাজ করছেন ফিরিয়ে আনার জন্য পরিবেশটা, এবং তারা খুব শীঘ্রই ক্লাস শুরু করতে পারবেন। হয়তো ক্লাস অ্যাটেন্ডেন্সটা হয়তো সেই রকম আপনার ধরেন 80% 90% নাও হতে পারে, কিন্তু আমার ধারণা তারা ক্লাস শুরু করতে পারবেন। কয়েকটা ডিপার্টমেন্টে কিছু ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো সমাধান করার জন্য খুবই আন্তরিকভাবে কাজ করছেন। এবং আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা প্রায়, এবং আমার ধারণা যে ওনারা এই জিনিসটা পারবেন। এবং আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে আপনার উপাচার্য দেওয়া হয়েছে তাদের অ্যাকসেপ্টেবিলিটিটা যেহেতু খুব ভালোভাবে নেওয়া হয়েছে, সেহেতু সেখানেও কিন্তু তারা শুরু করে দিয়েছেন অনেক জায়গাতে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা জয়েন করার পরে আমরা গভর্নিং বডি ভেঙে দিয়েছিলাম প্রায় 2500 কলেজের। আমরা প্রায় 500-600 কলেজে গভর্নিং বডি অলরেডি করে ফেলেছি এবং বাকিগুলো হওয়ার পথে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের কলেজগুলোতে আমাদের ক্লাস পুরোদমে শুরু হয়েছে এবং ক্লাস এক্সাম শুরু হয়েছে এবং চলছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের যে সমস্ত অনার্স মাস্টার্স এবং এমফিল পিএইচডি যেগুলো একটু পিছনে পড়ে গিয়েছিল সেগুলো সবগুলো রুটিন আমরা দিয়ে দিয়েছি। এবং আমাদের আন্ডারে যে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, সেই গ্র্যাজুয়েশন প্রোগ্রাম নিয়েও একটা প্রবলেম আছে এখনও। তারা চাচ্ছে যে একটু সুযোগ সুবিধা চাচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে, আইনি কাঠামোর ভিতরে সেগুলো দেওয়া কতটুকু সম্ভবপর হবে আমি জানি না। কিন্তু আমরা খুব দ্রুত গতিতে আপনার রুটিন দিচ্ছি এবং আপনার এগুলো শুরু করছি এবং কলেজগুলোতে ক্লাস এক্সাম শুরু হয়েছে আমাদের এখানে। সেটা নিয়ে আমি খুব বেশি একটা ওরিড না। আমার ধারণা আগামী 1 মাসের ভিতরে আপনার দেখতে পাবেন যে বাংলাদেশের যে ওয়েতে যাচ্ছে এখন, আমার একটা ধারণা যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার ধরেন পড়াশোনার পরিবেশটা ফিরে আসবে এবং তারা শুরু করে দিতে পারবে। কিন্তু সমস্যা এই জায়গাতে না, সমস্যা হলো অন্য জায়গাতে। আমাদের দেশে প্রাইমারি স্কুল আছে প্রায় 1 লাখের উপরে এবং আপনার ছাত্র সংখ্যাও প্রায় 2 কোটির মতো, এবং সেকেন্ডারি এডুকেশনও প্রায় 34-35 হাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র সংখ্যাও প্রায় 1.5 কোটির মতো। এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মানে বিশ্ববিদ্যালয় লেভেলে গ্র্যাজুয়েশন ডিগ্রি দেয় এরকম সংখ্যাও কিন্তু প্রায় 10,000-এর মতো প্রতিষ্ঠান, এবং এর ভিতরে ছাত্র সংখ্যাও কিন্তু প্রায় আপনার 60-70 লক্ষ আছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় একটা বিশাল সংখ্যক এই যে আমাদের আন্ডারে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার কোয়ালিটি এডুকেশনটা নিয়ে কাজ করাটা। কারণ শিক্ষা সংস্কারের অনেক ধরনের জায়গা আছে। আপনি কোন ধরনের শিক্ষক নেবেন, এই শিক্ষকের সিলেকশনটা কোন প্রসেসে হবে, তার কোয়ালিটিটা কীভাবে এনশিওর করা যাবে, তার গুণগত মান এনশিওর করতে গেলে তাকে কোন ধরনের সুবিধা দিতে হবে, জিডিপির কত % আপনার শিক্ষাক্ষেত্রে দেওয়া উচিত, পার্শ্ববর্তী দেশগুলো কত % দেয়, আপনি কত % দিচ্ছেন, এই জায়গাতে একটা বড় ডিবেটের জায়গা। আরেকটা হলো কোয়ালিটি এডুকেশন। এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে আমরা ডিগ্রি দিচ্ছি, সেই ডিগ্রিগুলো নিয়ে সে কী করছে, তার ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা কোথায়, মার্কেটের চাহিদা কী, আর আমি তাকে কি ডিগ্রি দিচ্ছি। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দিচ্ছি, অনার্স মাস্টার্স আমরা দিচ্ছি। যত্রতত্র আমরা অনার্স কলেজ খুলে আমরা সেখানে অনার্স স্কুলে বসে আছি। কিন্তু আপনি একটা কলেজে অনার্স খুললেন, সেখানে আপনার অনার্সের একজন শিক্ষক নিলেন, কিন্তু সেই শিক্ষককে আপনি এমপিও দিলেন না, তাকে কোনো বেতন দিবেন না। তো এটা কি হয়? তাকে 4,000, 5,000, 10,000 টাকা বেতন দিচ্ছে। তো 5,000 টাকা বেতন দিয়ে একজন কলেজের অনার্সের শিক্ষক সে কি অনার্স পড়াবে আপনি আমার সেটা বলেন। একই রকম ঘটনা আপনার আপনি যদি শিক্ষকদের এই সমস্ত বিষয়গুলো দাবি দেওয়া নিয়ে যদি আপনি নামেন, কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে যদি আপনি দেখবেন যে শেষ নাই, এটা কোনো অন্তহীন আপনার এই যে ঝামেলা। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছে এখন ক্যাম্পাসে, তারা এত কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না। কয়েক কোটি খাতা আপনার প্রতি বছর তাদেরকে ম্যানেজ করতে হয়। সে আইসিটি সেক্টরের যে অফিস আমাদের
24 আওয়ার্স কাজ করতে হয়। শিক্ষকরা যারা আছেন, কর্মচারীরা যারা আছেন, সারাক্ষণ মানে ওভারবার্ডেন, প্রচুর কাজ করতে হয়। তারপর একটা বদনাম কি, যে কোয়ালিটি এডুকেশনটা। তো কোয়ালিটি এডুকেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরই দায়িত্ব ছিল। সিলেবাসটা 2011-12 পরে সিলেবাস টাচ করা হয়নি। যা ইচ্ছে তাই আমি একটা সিলেবাস দিয়ে দিলাম, এই সাবজেক্ট পড়াতে হবে, বাধ্যতামূলক এই সাবজেক্ট পড়াতে হবে। কী পড়াতে হবে, এটার সাথে মার্কেটের কি যোগাযোগ, লিঙ্কেজ কি, এগুলোর সাথে। এখানে টেফ অস্ট্রেলিয়া কাজ করতে চেয়েছিল, আপনি জানেন। নিউ সাউথ ওয়েলসে টেফ কাজ করতে চেয়েছে, নিউজিল্যান্ড ব্রিটিশ ট্রেড অথরিটি যারা, ওই যে ট্রেড কোর্স যারা চালায় তারা, কানাডা চাচ্ছিল, কিন্তু এদেরকে আসতে দেওয়া হয়নি। এখানে যে এখন আপনি অনার্স মাস্টার্স পড়ান একটা বাচ্চাকে, গ্র্যাজুয়েশন করান, একটা কোর্স, একটা ট্রেড কোর্স যদি তাকে এই 3 বছর 4 বছরের ভিতরে, 3 বছরে অনার্স এবং গ্র্যাজুয়েশন এবং 2 বছরের মাস্টার্স, অথবা যারা অনার্স করে 4 বছরের অনার্স কোর্স মাস্টার্সে, একটা 6 মান্থের যদি একটা ট্রেড কোর্স যদি থাকে, যেটা অ্যাক্রিডিটেড বাই দেয়ার এমপ্লয়িং অথরিটি অথবা মাইগ্রেশন অথরিটি, এই এরিয়াতে আপনি কাজ করেন, তাহলে আমি একটা ছেলেকে এই দেশ থেকে পাঠাচ্ছি 20,000 টাকা, আপনি এই এরিয়াতে কাজ করেন, আপনি জানেন, আর শ্রীলঙ্কা পাঠাচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমি এই 2 লক্ষ টাকাতে 1 লক্ষ টাকাতে যদি নিতে চাই, 20,000 টাকা বেতন থেকে 1 লক্ষ টাকা একজন বিদেশে যারা যাচ্ছে শ্রমিক, সেখানে যে পরিমাণ এফোর্ট দিতে হবে, কাজ করতে হবে, ইটস এ হিউজ টাস্ক। এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা চাচ্ছি এই জায়গাটাতে কাজ করতে। নিশ্চয়ই কর্মমুখী শিক্ষা আমরা গ্রহণ করাতে পারছি না, আমরা IAB MA পাস করাচ্ছি, কিন্তু আসলে আমাদের চাহিদা কি, আমাদের সেই করতে চাই।